নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। রিমি সুজিত কাপল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। বর্তমান পরিস্থিতিতে এই সময়টায় আমি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আসলে তোমরা তো জানো যে আমার সোনার বেশ কয়েকটা দিন ধরে শরীর খারাপ, কিন্তু কিছুতেই যেন ও শরীরটা ঠিক হচ্ছে না। গতকাল রাত্রেও সোনা খুবই বমি করেছে, সেক্ষেত্রে ওর এতটা পরিমাণেই কষ্ট হয়েছে, সেটা আর বলার ভাষা নেই। জানো, এই কয়েকটা রাত আমার যে কতটা অসহায়ের মতো কাটছে সেটা শুধু আমিই জানি। আর সেদিকে ও এতটা ব্যস্ত থাকে সবসময় সোনার শরীর খারাপের কথা কিংবা আমাদের সুবিধা অসুবিধার কথা তাকে আর জানাতে পারি না। কেন কি যখনই ফোন করি তখনই সে ডিউটিতে, যখনই আবার একটু রাত্রে ফোন করি হয়তো কেস লিখছে, না হয় অন্য কোনো অফিসিয়াল কাজকর্ম। এটাই হচ্ছে সমস্যা এখন। আমি যে তাকে দু চারটে আমার মনের দুঃখের কথা কষ্টের কথা জানাবো সেই সময়টাও এখন আর পাওয়া গেল না। আজকেও বেশ মোটামুটি সকাল সকালই সোনা উঠে গেছে, তবে একটুখানি হলেও বিছানায় ওকে আটকে রাখতে পেরেছিলাম। তারপর যখন রোদ বেরিয়েছিল তখনই ওকে নিয়ে বাইরে বেরিয়েছি। আর ওদিকে দেখো, মায়ের কিন্তু রান্না অর্ধেক হয়ে গিয়েছে আর এখানে একটু ফলওয়ালা এসেছে। তো সোনা বায়না করেছিল যে মা আমাকে লেবু কিনে দাও। লেবুটা সঠিক বলতে পারে না, ওই এবু এবু বলে, তখন আমরা ওটাকে বুঝে নিই লেবু। এই যে দেখো, লেবুটা রীতিমতো হাতে নিয়ে আছে। কি বলতো, সোনা না কোনোভাবেই কোনো কিছু খাচ্ছে না। আসলে ওকে খাওয়াতেই পারছি না, 2-3 দিন হলো। গতকালকে একটু খেয়েছিল, তবে আজকে আর জোরজার করেও খাওয়াতে পারিনি। সেজন্য দেখলাম যে যাকে লেবু নিয়ে যদি একটা লেবু অন্তত খায় সেটা ও শরীরে কাজে দেবে। কিন্তু এক্ষেত্রেও আমি আজকে কিন্তু ব্যর্থ হয়েছি। কেন, এই সময় আমার সেই কিছু কথা মনে পড়ছে, যেগুলো ভাবছি যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে অন্তত একটু হলেও হয়তো হালকা হব। আসলে দেখবে, যখন অসময়ে পড়বে না তখন কত খারাপ কথা মনে পড়বে, কত পেছনে ফেলে আসা অতীতের কথা মনে পড়বে। তখন মনটা না অটোমেটিকই ভারাক্রান্ত হয়ে যায়। জানো, আসলে কি বলো তো, বিয়ে হয়েছিল 2017 সালে, আর তারপর বেশ কিছু বছর গ্রহেরই দোষ বলতে পারো কিংবা কপালেরই দোষ, খুব খারাপ গেছে। কেউ বুঝতো না আমার যন্ত্রণার কথা, জানো, শুধুমাত্র এক ভগবান ছাড়া। আর ভগবানকেই ডাকতাম যে ঠাকুর, আমার এই খারাপ দিনগুলো কবে কাটবে, কবে একটু ভালো সময়ের মুখ দেখব। আসলে কি বলতো, যে বছর আমার ছেলে হয় ঠিক সেই বছর আমার সিজারিয়ান ডেলিভারি হয়েছিল। তার 3 মাসের মাথায় আমার বর হঠাৎ একদিন কৃষ্ণনগর যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে। যে ভালো মানুষটা আমার সামনে দিয়ে হেঁটে গেল সেই মানুষটাই একদম শয্যাশায়ী হয়ে আমার সামনে ফিরে এলো। সেদিন জানো কি হয়েছিল, আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। সেটা সবার ক্ষেত্রেই হবে। এই সময় আমার মাত্র 3.5 মাসের সিজার, এবং সেই 3.5 মাসের সিজার নিয়ে কোলে সদ্য একটা ছোট্ট বাচ্চা নিয়ে তার উপর বাড়িতে চলে এলো একটা পেশেন্ট। তাকে আমি কিভাবে সামলাবো সেই ভাবনা চিন্তাতেই আমি কিন্তু একরকম অন্যরকম হয়ে গেছিলাম বলতে পারো। কি বলতো, সবসময় আমার মাথায় চিন্তা হতো যে আমি পারবো তো বাচ্চা সামলে তারপর ওর যত্ন করতে। আর সবসময় নিজেকে দোষী বলে মনে হতো আজকের দিনটা যদি ওকে আটকে দিতে পারতাম তাহলে হয়তো অ্যাক্সিডেন্টটা হতো না। কিন্তু কি বলতো, আবার কিছু কিছু সময় ভগবানকেও দোষ দিতাম যে তুমি চাইলেই তো আটকাতে পারতে, আমার ছোট ছেলে, এটা তো তোমার বোঝা উচিত ছিল। কিন্তু আবার মনে মনে ভাবতাম যে না, অল্পের উপর দিয়েই হয়েছে, ভগবান হয়তো অল্পের উপর দিয়েই রক্ষা করেছে, এর চেয়ে আরও হয়তো বেশি কিছু হতে পারতো। সেই হিসেবে মনকে আবার বুঝ দিতাম। জানো, যেহেতু দুর্ঘটনায় ওর পা এবং গোড়ালি দুটোই ভাঙা যায়, পায়ে পাতি বসানো আছে আর 6টা স্ক্রু, সাথে গোড়ালিতেও স্ক্রু, সেহেতু কি বলতো আরও অতি যত্নের সঙ্গে ওকে আমাকে কিন্তু প্যাম্পার করতে হতো বা ওর খেয়াল রাখতে হতো। সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে একটা পা ভাঙা পেশেন্ট, তার উপরে ওই রকম সিচুয়েশানে আমার অবস্থাটা কেমন হয়েছিল। হ্যাঁ, তখন আমি কিন্তু সত্যি বলছি নিজের যত্ন কোনোভাবে নিতে পারতাম না, নিজের কথা কোনো সময়ই ভাবতাম না। শুধুমাত্র আমার সারাটা দিন আমার বরের পেছনে এবং আমার ছেলের পেছনেই কাটতো। আর কোনো রকমভাবে দিন শেষ করে রাতটা যেত কান্না করতে করতে। খালি ভাবতাম, আমার এখন বলতে গেলেও খারাপ লাগছে, খালি ভাবতাম যে কবে এই যে চলাফেরা করা মানুষটাকে বসে থাকতে দেখি সে আবার কবে স্বাভাবিক হবে, কবে আবার চলাফেরা করবে। ধৈর্য ধরতে হয়েছে। আস্তে আস্তে ওকে কিন্তু আমি সামলাতে পেরেছি এবং আমার বরকে আমি সেবা যত্ন করে সুস্থও করতে পেরেছি। জানো, আমি সফল হয়েছি। আমি আমার কাঁচা সিজার নিয়ে পুরো একা হাতে আমার বরকে সামলেছি, সাথে ছোট বাচ্চাটাকেও। রাতের পরে যখন দিনের আলো ফোটে
তখন কি বলতো, সমস্ত অন্ধকার কেটে যায় আর নতুন সূর্য উদয় হওয়ার সাথে সাথে একটা নতুন আশাও কিন্তু আমাদের মনে জেগে ওঠে। তবে হ্যাঁ, আমি যে ভাবতাম যে আমি পারবো না হয়তো সামলাতে, তা কিন্তু নয়। আমি চেষ্টা করেছি এবং আমি তাকে সামলে উঠতে পেরেছি, তাকে সুস্থ করতে পেরেছি। আর এখানে আমার কি মনে হয় বলতো, যে আমাদের জীবনে পারবো না বলে কোনো কিছুই নেই, চেষ্টা করলে সমস্ত কিছুই পাওয়া যায়। আর তার উপরে প্রত্যাশা যেখানে শূন্য, সেখানেই কিন্তু জীবনটা পরিপূর্ণ। তবে আমি যে আমার ব্যক্তিগত জীবনের একরাশ দুঃখের কথা বলবো, দুঃখের কথাই তবু এগুলো, সহানুভূতি পাওয়ার জন্য আমি এটা বলিনি। আমার যেটা মন থেকে এসেছে যে আজকে আমি এই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেই বিষয় নিয়ে মন খুলে তোমাদের সাথে কথা বললাম। জানি না আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, যদি চাও তাহলে আমার এই ছোট্ট পরিবারটির একটি মিষ্টি সদস্য হয়ে আমার পাশে কিন্তু থেকে যেতে পারো। গল্পে গল্পে অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। ওদিকে দেখো ফুলগুলো কি সুন্দর হয়েছে। এগুলো চন্দ্রমল্লিকা ফুল গো। না গো, এগুলো আমাদের বাড়িতে হয়নি, এগুলো বাড়ির সাইডের একটা বাড়িতে হয়েছে। এত সুন্দর লাগলো না ফুলগুলো, আমি আর দেখে লোভ সামলাতে পারলাম না, সেজন্য একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর ওদিকে মাটির কয়েকটা জিনিসপত্র দেখলে, ওগুলো জানো ওই আমার কাকার ছেলের আজকে হাতের কাজ স্কুলে, সেই জন্য ওগুলো তৈরি করেছে হাতের কাজে দেখাবে বলে। ওই সমস্ত দিন আমরাও পার করে গেছি। তবে মাটির কোনো কিছু দেখাতাম না স্কুলে। শর্টকাটে কী করতাম জানো, ঝাঁটা বারুন আর পাখা কিনে নিয়ে যেতাম হাতের কাজের দিন, ব্যাস ওতেই যা 10-5 নাম্বার দিত তাতেই আমাদের চলে যেত। সে পর্যায়ে অনেকটা সময় অতিবাহিত হয়েছে। এখন সোনাকে স্নান করিয়ে নিয়েছি, নিজেও স্নান করিয়ে তারপর সোনাকে খাওয়াতে গেলাম। আর তোমরা তো দেখলে, প্রথমবারও মুখে নিতে চাইলো না, মাত্র 2 থেকে 3 বার একটু জোরজার করে মুখে দিয়েছি। তারপর এই যে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর সোনা ঘুমাতে ঘুমাতে ভাবছি একটা কাজ করে ফেলবো। সেদিক দিয়ে আবার দেখলাম যে সোনা ঘুমিয়েছে ঠিকই, আমিও তো স্নান করেছি অনেকক্ষণ হলো, সিঁদুরটা পরিনি। আর কি বলো তো, স্নান করার পরে যদি সিঁদুরটা না পরা হয়, কেমন যেন নিজেকে অসম্পূর্ণ লাগে। আর যখনই সিঁদুরটা পরে নিই, তখন একটু হলেও নিজেকে সম্পূর্ণ মনে হয়। আর এই যে আজকে একটু সময় পেলাম, সেই জন্য না তোমাদের সামনে এসে সিঁদুরটা পরছি। আমি জানি না তোমরা আমাকে কি বলবে না বলবে, যাকে। আসল কথা হচ্ছে ঘরে কারেন্ট নেই, সেই জন্য অন্ধকার, সেই জন্য আমি অন্ধকারে সিঁদুরটা পরতে পারলাম না। ওই জন্যই ফ্রন্ট ক্যামেরা দিয়ে সিঁদুরটা পরে নিলাম। ও আর হ্যাঁ, সেই এর আগের দিনকে একটু বাজারে গেছিলাম না, তোমাদের দেখালাম না অনেক কিছু জিনিস কিনেছি। তার মধ্যে জানো একটা কাঠের চিরুনি কিনেছি, সেটা আর তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলে গেছি। আর এই যে দেখো, চুল আঁচড়ানোর ছলে কাঠের চিরুনিটা কিন্তু তোমাদেরকে দেখিয়েই দিলাম। অনেক দিন পর আমি একটা মনের মতো কাঠের চিরুনি খুঁজে পেলাম। আসলে বহু প্লাস্টিক চিরুনি ব্যবহার করেছি, কোনোটাতেই আর কি জুত পাইনি, সেই জন্য এই কাঠের চিরুনিটাই আজকে বেছে নিয়েছি। আর এই যে এইদিকে আমার যেসব পুরানো মালপত্রগুলো ছিল, ওই যে আমি যখন আগে ব্যবসা করতাম, সেই মালপত্র এখনও কিছু রয়ে গেছে। সামনে এই শুক্রবারে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তো ভাবছি ওখানে তো শাড়ি টাড়ি পরতে হবে, বাড়ির পাশের বিয়ে, সেখানে তো আর চুড়িদার পরা যাবে না। এখান থেকে 2টো ব্লাউজ বেছে নেব। বেশ অনেক কটাই ব্লাউজ রয়ে গেছিলো, তবে এই ভালো ব্লাউজের মধ্যে 3টে ব্লাউজ 4টে ব্লাউজ ছিল, সেখান থেকেই এই ব্লাউজগুলো বেছে নিচ্ছি। এগুলো সাইজে একটু বড় হবে, তবুও কি বলতো, সেলাই করে নিতে হবে। আর এই যে দেখো, এই কালো ব্লাউজটার কথাই মনে মনে ভাবছিলাম যে আদৌ আছে কি নেই, তবে খুঁজলাম, দেখলাম পেয়ে গেলাম। দেখো ব্লাউজটা কি সুন্দর। এই ব্লাউজগুলোই আমি কিন্তু পুজোর মধ্যে বেচেছিলাম, তবে আমার পরার জন্য একটাও রেখেছিলাম না, সেই জন্য একটু পস্তাচ্ছিলাম। তো যাক, আমি না এই কালো কালারটাকেই বেছে নিলাম। আসলে কি বলতো, একটা রানী কালারের জামদানি পরবো, তার সাথে কালোটা মনে হচ্ছে ম্যাচ করে যাবে। আর ওদিকে নিয়ে নিয়েছিলাম এই যে গোলাপি কালারের একটা ব্লাউজ, দেখলে না, এই হাকোবা ব্লাউজটা। এখানে বেশ কিছু নাইটিও রয়ে গেছে, তবে নাইটি তো আর ফেলে দেওয়ার জিনিস নয় কিংবা নষ্ট হওয়ার জিনিস নয়, সারা বছর তো নাইটিই পরি, সেই জন্য এগুলো আর বিক্রি করিনি। আর এই যে কিছু ব্লাউজও রয়ে গেছে, এগুলো ওই কোনো একটা সময় কিন্তু পরে ফেলবো, কিংবা মাকে দিয়ে দেবো, শাশুড়ি মাকে দিয়ে দেবো, তাহলেই তো শেষ হয়ে যাবে। আর এই যে ব্লাউজগুলো কিন্তু ইতিমধ্যে ভাঁজ করাও হয়ে গেছে। তো এখন কি বলো তো, সোনা ঘুমিয়েছে, সেই ফাঁকে ভাবছি নিজেও একটু রেস্ট নেব। আসলে তোমরা তো জানো, কয়েকদিন ধরে রাত্রে সোনা কিন্তু ঘুমোচ্ছে না। ঠিক গতকাল রাত্রেও একই অবস্থা হয়েছে আমার ক্ষেত্রে, সেই জন্য এই দুপুর আসলে না চোখটা একটু লেগে আসে। যাকে, অনেকক্ষণ রেস্ট নিয়েছি, তার মাঝে বিকেল হয়েছে, এখন সোনার জন্য একটু দুধ গরম করে নিলাম। আসলে কি বলো তো, সোনা তো কিছুই খাচ্ছে না, একটু যদি পাতলা দুধও খাওয়াতে পারি, তাও অন্তত মায়ের মনে অন্তত শান্তি। দেখবে বাচ্চা কাচ্চা যদি না খেয়ে থাকে না, মা কোনো কিছুতেই যেন শান্তি পায় না। যবে যদি একটু সোনারা খেতে পারে, তবে কিন্তু আমাদের শান্তি লাগে মনে।
ওদিকে শোনার জন্য দুধ আর পিডিয়াশিওরটা গুলিয়ে নিয়েছি, আর একটু চা খেয়ে তারপরে এই যে কম্বল টম্বল জড়িয়ে সোনাকে নিয়ে ছুটে চললাম ডক্টরের কাছে। সেই সকালবেলা ডক্টর জেঠুর কাছে নাম লিখিয়ে দিয়েছি, আর এই বিকেলে গিয়ে কিন্তু লাইন পেলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াবো না, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করব। সে কথা বলতে বলতে দেখো আমরা পৌঁছে গেছি ডক্টর জেঠুর চেম্বারে। চলো আজকে তাহলে আসি, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার সাথে থেকো আর পাশে থেকো। টাটা।